নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, শান্তিতে নোবেল পাওয়া অশান্তির গডফাদার ডক্টর মোহাম্মদ ইউনূস মেটিকুলাস প্ল্যানের মাধ্যমে একটা সরকারকে উৎখাত করে অবৈধভাবে রাজাকারদের সহযোগিতায় ক্ষমতা দখলের পর থেকে ভারতের বিরুদ্ধে একটার পর একটা গিট্টো কিন্তু লাগিয়ে যাচ্ছে। এখন এই গিট্টোটা তিনি খুলতে পারবেন কিনা এইটাই আজকের এই আলোচনার বিষয়বস্তু। দর্শক, আপনারা কি বিশ্বাস করেন এই ইউনূস, মহাজন ইউনূস, সুৎখোর ইউনূস একজন মুক্তিযোদ্ধা ছিলেন? অবশ্যই না, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন না। অথচ তিনি, আমরা কিন্তু এতদিন এই সরকারে আসার আগে পর্যন্ত তার মুক্তিযুদ্ধের কোনো খবর আমরা পাই নাই। কিন্তু তিনি ক্ষমতায় আসার পরে একটা নিউজ করেছে এবং সেটা ফলাও করে ছাপা হয়েছে যে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সংগ্রহে কাজ করেছেন। এবং সেই কাজটা কী কাজ ছিল তার? তিনি যখন টেনেসিতে ছিলেন আর কি, সেটা সম্ভবত ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি, তো বেলানোভা ইউনিভার্সিটি, যাই হোক, সেই ইউনিভার্সিটিতে তিনি থাকাকালীন 25শে মার্চের পরে আর কি, তারা 6 বন্ধু এক জায়গায় বসেছিলেন এবং বসে আলাপ আলোচনা করেছিলেন এবং তিনি তখন স্বাধীনতার ঘোষণা করেছিলেন ওইখানে, যে আমরা বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র। তো এই হয়েছে তার মুক্তিযুদ্ধের কাজ, যে 6 জন বন্ধু মিলে আলোচনার জায়গায় তারা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ স্বাধীন। তো এরকম 6 জনের বৈঠক আপনারা নিশ্চয়ই বহু মানুষ প্রায় প্রতিদিনই করেন, তাই না? এবং সেইখানে আমরা উজির নাজির অনেক মেরে ফেলি, তাই না? রাজা বাদশাহ মেরে ফেলি, বা নিজেদেরকেও অনেক কিছু জায়গায় নিয়ে যায়, এরকম গল্পগুজব প্রায় প্রতিদিনই হয়। তো তিনি সেই 6 জনের একটা বৈঠকে, আমিও যখন কলেজে পড়ি প্রায় উইকেন্ডেই আমাদের এরকম 6 জন না আরও বেশি লোকজন নিয়ে এরকম বৈঠক হতো এবং সেইখানে অনেক কিছুই ঘটতো। তো সেইটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের রেকর্ড। যাই হোক, তো তিনি কিভাবে গিট্টোগুলি লাগাচ্ছেন, আমি সম্প্রতি আপনারা দেখতে পাচ্ছেন যে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান, যিনি নাকি বিডিআরের যেই হত্যাকাণ্ড হয়েছিল সেই হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের প্রধান আর কি, খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তিনি সাবেক একজন সেনা অফিসার, তো মেজর জেনারেল পদবীর। তো তিনি বললেন যে ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য দখল করে নেওয়া। এই ব্যাপারে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি। তো জেনারেল কিন্তু তার বক্তব্য একটা থিঙ্ক ট্যাঙ্কের মতো তিনি বক্তব্য দিয়েছেন। এই 4টিখানি মানুষ তিনি নন এবং সরকার এমনি তাকে এরকম একটা স্পর্শকাতর তদন্ত কমিশনের প্রধান বানেননি, এবং সেটা স্বাধীন, জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। তিনি সেই কমিশনের প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ALM ফজলুর রহমান। তো এইটা নিয়ে বেশ শোরগোল শুরু হয়েছে। আমরা ফেসবুকের কমেন্টে দেখেছি, অনেকেই কমেন্ট করেছে বাংলাদেশ আয়তনে ছোট কিন্তু জনসংখ্যা অনেক বেশি, এই জন্য আমরা যদি 7টা রাজ্য নিয়ে বাংলাদেশের সাথে যোগ দিয়ে ফেলতে পারি তাহলে এটা ভালো হয়, সরকারকে এটা ভেবে দেখা উচিত। কমেন্টে এরকম, আলহামদুলিল্লাহ এইবার বাঘের বাচ্চা ভারতরে দৌড়ছে, এরকম কথাবার্তা হওয়ার পরপরই ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বক্তব্য দিলেন যে এটা তার ব্যক্তিগত মতামত, এটা বাংলাদেশের সরকারের মতামত প্রতিফলিত হয় না। আমরা সকল দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাসী। তো এরপরেও
দাবানল কিন্তু জ্বালিয়ে দিয়েছে। তো পররাষ্ট্র মন্ত্রণালয় আজকে তারা আরেকটা বিবৃতি দিয়েছে। তারা বলেছে বাংলাদেশ সরকার স্পষ্ট করতে চায় যে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ALM ফজলুর রহমান সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অ্যাকাউন্ট থেকে যেই মন্তব্য করেছেন তা সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত। এই মন্তব্য বাংলাদেশ সরকারের অবস্থান বা নীতির প্রতিফলন নয় এবং সেজন্য সরকার এই মন্তব্য কোনোভাবে অনুমোদন করে না কিংবা সমর্থন করে না। তো বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যে বাংলাদেশ সরকার সংশ্লিষ্ট সব পক্ষকে অনুরোধ করছে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ALM ফজলুর রহমানের ব্যক্তিগত মন্তব্যকে বাংলাদেশ সরকারের সঙ্গে যুক্ত না করতে। বাংলাদেশ সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, পারস্পরিক সম্মান এবং সব জাতির শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তো এখন প্রশ্ন হলো যে বাংলাদেশ সরকার যদি মনে করে যে এটা তার সরকারের বক্তব্য না, কিন্তু তিনি একটি সরকারের জায়গায় সরকারের একটা গুরুত্বপূর্ণ টাস্ক ফোর্সে একটা তদন্ত কমিশনের হেড হয়ে বসে আছেন, তাকে তাহলে সরানো হলো না কেন? তার প্রতি সরকারের সিম্পেথিটা কিসের? তাই না? শুধু এইখানেই না, আমরা আলামতগুলি কিন্তু প্রায় প্রতিনিয়তই দেখতে পাচ্ছি যে গিট্টো ডক্টর মোহাম্মদ ইউনূস একটা গিট্টো লাগায় এবং তারপরে এইরকম বক্তব্য আসে। এরপরে বক্তব্য আসে, এই বক্তব্য সারা দায় সারা একটা বক্তব্য দিয়ে বন্ধ করে দেয়। যেমন এই কাশ্মীরে পহেলগামে যখন হামলা হয়ে 27 জন হিন্দুকে হত্যা করলো, এরপরে এই একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা এই সরকারের আসিফ নজরুল তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন, স্ট্যাটাস শেয়ার করেছেন, যেখানে বলা হয়েছে যে আমরা এইগুলি কারা করছে এটা ভাবার আগে আমরা দেখতে হবে যে এই টেকনোলজির যুগে যেখানে একটা পাখিও মানে কোথাও গেলে এটা ধরা পড়ে, সেইখানে এই অজিত দোভাল তারপরে অমিত শাহ তাদের অগোচরে এরকম একটা হত্যাকাণ্ড হলো, এটা কি বিশ্বাসযোগ্য? মানে ইনিয়ে বিনিয়ে তারা ভারতকেই এই আক্রমণের জন্য দায়ী করতেছিল। তারপরে 2 ঘন্টা পরে তিনি সেটা কিন্তু উইথড্র করলেন, সেটা তার ফেসবুক থেকে সেটা তিনি সরিয়ে নিলেন। কিন্তু সরিয়ে নেওয়ার পরে তার যেই বক্তব্যটা ছিল, তিনি বলেছেন যে আমি মেকশিওর করতে চেয়েছি যাতে এটা নিয়ে কোনো ধরনের ভুল বুঝাবুঝি না হয়, এই জন্য আমি এটা সরিয়ে নিয়েছি। তারপরে আমরা দেখেছি যে এই ঘটনার আগে আর কি গত 21শে এপ্রিল আসিফ নজরুল এবং এই যে লস্করি তাইবার নেতা বাংলাদেশের হারুন ইজহারের সাথে সাক্ষাৎ হয়েছে। লস্করি তাইবার যেই হারুন ইজহার যেই নেতা, তিনি শেখ হাসিনার আমলে এই লস্করি তাইবার সাথে জড়িত থেকে সন্ত্রাসবাদের সাথে জড়িত থাকার কারণে তাকে গ্রেপ্তার করে জেলে রাখা হয়েছিল। তো সেই লোক মুক্তি পেয়েছে এবং আসিফ নজরুল এই টেরোরিস্টের সাথে দেখা করে, তাহলে 21শে এপ্রিল তাহলে বুঝেন যে বিষয়টা কিভাবে কি হয়েছে। তো এখন এই আসিফ নজরুলের আগে আমরা দেখেছি বলেছে যে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে। আজকে এই সরকার এসে গেছে, প্রায় 7-8 মাস হয়ে গেছে, একজনও কিন্তু ভারতীয় তারা খুঁজে পায় নাই যে এই লোকটা ওই 26 লক্ষ ভারতীয়ের মধ্যে এখানে কাজ করে। সুতরাং একের পর এক তারা কিন্তু গিট্টু বাধা শুরু করছে। তারপরে এই গত পরশু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যুদ্ধের প্রস্তুতির ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন যে যুদ্ধের প্রস্তুতি না রাখাটা আত্মঘাতী। তো এই যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়, যে যুদ্ধ প্রস্তুতি সম্বন্ধেও
একটা গুরুতর আপত্তি। কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। সকালের খবরে দেখলাম হয়তো গুজব আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ। এরকম পরিস্থিতিতে আমরা বাস করি। তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী, এবং প্রস্তুতি নিতে হলে আধা-আধি প্রস্তুতির কোনো জায়গা নেই। বিগত সরকারের যথেচ্ছাচারের কারণে যা ছিল তাও লুটপাট হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। মুহূর্তে তার যুদ্ধের প্রস্তুতির কথা মনে হলো, যুদ্ধের কথা মনে হলো। আপনি চিন্তা করতে পারেন যে পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী, এবং প্রস্তুতি নিতে হলে আধা-আধি প্রস্তুতি নেওয়ার কোনো জায়গা নাই। এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে, শান্তির দিকে আমাদের হাত বাড়িয়ে রাখতে হবে সবসময়, কিন্তু প্রস্তুতিটাও থাকতে হবে। কিন্তু প্রশ্ন হলো কার সাথে যুদ্ধের প্রস্তুতিটা নিতে হবে? বাংলাদেশ, মানে বাংলাদেশের জায়গা থেকে যেখানে আমি বলবো যুদ্ধের প্রস্তুতিটা তাহলে ভারতকে উদ্দেশ্য করে বাংলাদেশের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে, তাই না? এদিকে আমরা শুনতে পাচ্ছি যে ফেসবুকে যে বাংলাদেশ নাকি পাকিস্তানকে বাংলাদেশের আকাশসীমা তাদের বিমানকে ব্যবহারের অনুমতি দেবে ভারতে আক্রমণ করার জন্য। আর এতে আলহামদুলিল্লাহ পড়ে গেছে। তো আমি জানি না এটার কতটুকু সততা, তবে কোথাও না কোথাও থেকে তো এটা এসেছে। মনে করেন, আচ্ছা, পাকিস্তান থেকে বাংলাদেশে আসতে হলে ভারতে আক্রমণ করার জন্য তাদেরকে ৫,০০০ কিলোমিটার সমুদ্র পাড়ি দিয়ে আসতে হবে বাংলাদেশে, তারপরে ভারতে আক্রমণ করবে। কেন? পাকিস্তানের পুরা বর্ডার জুড়েই তো ভারত, তাদের বাংলাদেশে আইসা ভারতকে আক্রমণ করতে হবে কেন? আর বাংলাদেশ যে পাকিস্তানকে জায়গা দিব, বাংলাদেশ ভারত যদি তাদের এই ভারত মহাসাগরে ব্যারিকেড দেয়, তো এখানে বাংলাদেশই তো না খায়া মরবে। এখানে তো কোনো জাহাজ তো দূরের কথা, কোনো মানে কি বলে এই যুদ্ধ বিমান তো দূরের কথা, কোনো খাবারের জাহাজও তো ঢুকতে পারবে না একটা ব্লকেড দিলে। তাহলে কোন ভরসায় মানুষ এইগুলি বলে আপনার? আর বাংলাদেশ এমন একটা জায়গা যেই দেশটা নাকি ৩ দিক দিয়ে, বলা চলে ৪ দিক দিয়েই ভারত বেষ্টিত, আবার এদিকে আছে মায়ানমার। তো এখন এইখানে বাংলাদেশকে যদি ইন্ডিয়া তাদের এয়ার রাইট বন্ধ করে দেয়, বাংলাদেশে যাওয়ার জায়গা থাকবে না। ইভেন 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এই যে 25শে মার্চ যেই কাল রাত্রি যেটা হয়েছিল, হানাদার বাহিনী আক্রমণ করেছিল, সেই সময় কিন্তু ভারতের আকাশপথ পাকিস্তানের বিমান বাহিনীর জন্য বন্ধ ছিল। তখন পাকিস্তান তাদের যে বাংলাদেশে যেই তাদের সৈন্য সামন্ত আছে 93,000, এই সৈন্য সামন্তের জন্য অস্ত্র, গোলাবারুদ, রসদ সরবরাহের জন্য তাদের জায়গা ছিল না, এবং তারা শ্রীলঙ্কাকে অনুরোধ করেছে যে তাদের সেইখানে মানে তাদের বিমানবন্দর ব্যবহার করতে দেবে কিনা। এবং সেই বাংলাদেশে তারা অস্ত্র পাঠিয়েছিল, অস্ত্র চালান পাঠিয়েছিল শ্রীলঙ্কা হয়ে, এবং সেই অস্ত্র দিয়ে 25শে মার্চে তারা আক্রমণ করেছিল অস্ত্র গোলাবারুদ দিয়ে। আজকে যে ভারত বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে, ভারত বাংলাদেশকে বাঁচিয়ে দিয়েছে, সেই ভারত হয়ে গেল শত্রু। অবশ্য অনেক আগে থেকেই শত্রু, কারণ শত্রু সম্পত্তি আইন মনে আছে আপনার, যে এখনও বাংলাদেশে শত্রু সম্পত্তি আইন, অর্পিত সম্পত্তি আইন, এগুলি ভারতকে টার্গেট করে পাকিস্তান করেছিল। সেই আইনগুলি কিন্তু বহাল তবিয়তে স্বাধীন বাংলাদেশে যুগের পর যুগ রয়ে গেছে, এবং সেইখান থেকে হিন্দুদের 26 লক্ষ একর জায়গা নিয়ে গেছে। সুতরাং এটা যেহেতু যে এরাই এই তথাকথিত যেই নতুন স্বাধীনতার সৈনিকরা যে ভারতকে
শত্রু রাষ্ট্র মনে করে, এর আগেও কিন্তু ভারতরে শত্রু রাষ্ট্র মনে করছে, তা না হলে সব আইন বাতিল হয়ে গেছে, নতুন বাংলাদেশের নতুন আইন হইছে, শত্রু সম্পত্তি আইনটা কি করে বাংলাদেশের আইনে গেজেটেড হয়? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। এটা কিন্তু করেছে, জাস্ট ওই আইনটাকেই অ্যাডপ্ট করে নিয়েছিল বাংলাদেশ। তো ভারত কি তখন শত্রু ছিল 1971 সালের পরে? ভারত তো তখন বাংলাদেশের মিত্র, কিন্তু আইনটা কিন্তু সেই শত্রু সম্পত্তি আইন রয়েই গেছে। তো যাই হোক, এখন এই এমত অবস্থায় যখন এই ধরনের উদ্ভট আলাপ করা হয়, যুদ্ধ প্রস্তুতি নিতে হবে, পাকিস্তানকে আকাশসীমা ব্যবহার করতে দিবে, দিস ইজ সো অ্যাবসার্ড। ভারত যদি বাংলাদেশকে স্কুইজ করে, বাংলাদেশ তো যাওয়ার জায়গা নেই, যাওয়ার জায়গায় থাকবে না, বঙ্গোপসাগরের লোনা জল খেয়ে তারপরে মরতে হবে। এনিওয়ে, আমি ওই দিকে যাচ্ছি না। তারপরে এই যে তারা চায়না এবং পাকিস্তানের সহযোগিতায় লালমনিরহাটের সেই 150 বছরের অ্যারোড্রাম, যেটা 150 বছর আগে ব্রিটিশরা যেই এয়ার স্ট্রিপটা ব্যবহার করত, সেটাকে তারা এখন বিমানবন্দর বানাতে চাচ্ছে। সেই 150 বছর আগে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনীর ব্যবহৃত এই উত্তরাঞ্চলের লালমনিরহাট বিমান ঘাঁটি, যেটাকে অ্যারোড্রাম বলে, সেটাকে বিমানবন্দরে রূপান্তরিত করার পরিকল্পনা করেছে তারা। এবং এইটার জন্য চীন কাজ করতেছে এবং একই সাথে পাকিস্তানও কাজ করতেছে। এবং আমরা জানতে পেরেছি যে পাকিস্তান এই মুহূর্তে বাংলাদেশের সৈন্যদেরকে প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশে। চিন্তা করেন, যেই দেশের সৈন্যরা বাংলাদেশের 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, 2.5 লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে, এই দেশটাকে ধ্বংস করে ফেলেছে, সেই রাজাকাররা এখন বাংলাদেশের সেনাবাহিনীকে ট্রেনিং দিচ্ছে। তো এই জন্যই বলি যে ইউনূস কি মুক্তিযোদ্ধা ছিল? নিশ্চয়ই না। মুক্তিযোদ্ধা হলে রাজাকারদের সাথে হাত মিলিয়ে রাজাকারদেরকে টেনে এনে এইখানে এই গিট্টো পাকাইতো না। এবং চাইনিজদেরকে দিয়া তারা ওই যে ভারতের যে চিকেন নেক আছে, সেই চিকেন নেকের কাছাকাছি লালমনিরহাটে তারা এইরকম কাজগুলি তারা করার চেষ্টা করতেছে। তো এই বিষয়ে ভারত খুবই সতর্ক। আর ভারত তো আসলে এই যে বাংলাদেশ যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে, ভারতের কি যুদ্ধ প্রস্তুতি নেবার কোনো প্রয়োজন আছে বাংলাদেশের বিরুদ্ধে? আমিও দেখি না। কারণ তারা যদি তাদের এয়ার স্পেস বন্ধ করে দেয় বাংলাদেশের জন্য, তারা যদি ভারত মহাসাগরে এই ব্লকেড, নেভাল ব্লকেড দেয়, বাংলাদেশের তো কোনো অস্ত্র কোথাও দিয়ে ঢুকার কোনো সুযোগ নাই। দেয়ার ইজ নো ওয়ে। কি দিয়ে যুদ্ধটা আপনি করবেন, কি দিয়ে? আর বাংলাদেশের কি এই আপনার এই যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে, ইসরায়েলের ওই যে ডেভিড স্লিং বা আমেরিকার প্যাট্রিয়ট মিসাইল বা রাশিয়ার এই S-400, এই জিনিসগুলি আছে, ডিফেন্সিভ কোনো কিছু আছে? বাংলাদেশের কি কোনো মিসাইল আছে? বাংলাদেশে কি মানে এই যে পারমাণবিক এই ওয়ারহেড আছে কোনো? তাহলে যুদ্ধটা সেনাবাহিনী ট্রেনিং দিয়ে যুদ্ধ করে লাভটা কি? এখন তো যুদ্ধ করতে সেনাবাহিনী লাগে না, ঘরে বসে বসে বুতান টিপলে আপনার যুদ্ধ হয়ে যাবে। মানে যেই যুদ্ধটা, সে বাংলাদেশ কি সেই যুদ্ধটা করতে পারবে? আপনি তো এইখানে তো হাতে হাতে যুদ্ধ হবে না, তলোয়ারে তলোয়ারে যুদ্ধ হবে না, গুলিতে গুলিতে যুদ্ধ হবে না। যুদ্ধ হবে অফিসে বৈশা বুতাম টিপা, দ্যাটস ইট, ফিনিশড। ড্রোন পাঠিয়ে দেবে। বাংলাদেশের আছেটা কি? মানে যখন এইগুলি বলে তখন মনে হয় যে এই যে এগুলি শুধু গিট্টো পাকানি কথাবার্তা ছাড়া আর কিছু না। সিম্পল অ্যাজ দ্যাট। তারপরে মুর্শিদাবাদে কি ঘটেছে আপনারা দেখেছেন। ওয়াকফ, কেউ বলে ওয়াকফ বা ওয়াকফ হোয়াটএভার, ওয়াকফ এই বিল নিয়ে আপনারা দেখেছেন যে হিন্দুদেরকে চেক করে ওই মুর্শিদাবাদ বা ভারতের মতো একটা জায়গায়, হিন্দুস্তানের মতো একটা জায়গায় মুর্শিদাবাদে হিন্দুদেরকে গলা কাটা হয়েছে, পিতা পুত্রকে আপনারা জানেন, আরও মানুষ মারা গেছে। এবং একটা কি ভয়ঙ্কর অবস্থা তারা করে ফেলেছিল সেইখানে। মানুষ, হাজারে হাজারে মানুষ তারা সেখান থেকে চলে গেছে, মুর্শিদাবাদ ছেড়ে
বাড়িঘর ছেড়ে তারা চলে গেছে হিন্দুরা। তো তার পরিপ্রেক্ষিতে আবার এই বাংলাদেশ বিবৃতি দিছে যে বাংলাদেশের সরকার থেকে এই ইউনূসের মুখপাত্র স্পোকসপারসন, তিনি কি বলে এটাকে প্রেস সচিব শফিকুল আলম, যে পশ্চিমবঙ্গের ঘটনায় তারা উদ্বিগ্ন এবং ভারতে সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছে। তখন কিন্তু ভারত একটা থাপ্পড় মেরেছে গালের মধ্যে। বেসিক্যালি তারা বলেছে যে আমরা, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সওয়াল তিনি বলেছিলেন যে, রণদীপ জয়সওয়াল তিনি বলেছেন যে এই অনভিপ্রেত মন্তব্য না দিয়ে বাংলাদেশ বরং নিজেদের সংখ্যালঘুদের অধিকার রক্ষায় মনোযোগ দিক। এবং জয়সওয়াল আরও বলেছেন যে আমরা পশ্চিমবঙ্গের ঘটনা নিয়ে বাংলাদেশের বক্তব্য প্রত্যাখ্যান করছি। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর চলমান নিপীড়ন নিয়ে ভারতের উদ্বেগের সঙ্গে তুলনা টানার বিষয়টি প্রায় প্রকাশ্য ও কপট, শব্দটা কপট অপচেষ্টা। সংখ্যালঘু নির্যাতনে অভিযুক্ত ব্যক্তিরা এখনও সেখানে অবাধে ঘুরে বেড়াচ্ছেন, সেটা বাংলাদেশের কথা বলছে। এবং বাংলাদেশের এই যে ভারত নিয়ে বাংলাদেশের এই বক্তব্যকে কপট এবং প্রকাশ্য অপচেষ্টা বলে তিনি আখ্যায়িত করেছেন। এটাকে থাপ্পড় বলে না? অবশ্যই। তো কিন্তু বাংলাদেশ এগুলি বলতে হবে, কারণ এই তাদের মমিনদেরকে চাঙ্গা না রাখলে, গিট্টো না মাকাইলে, হ্যাঁ, ভারত বিরোধিতা না করলে তারা তো ক্ষমতায় থাকতে পারবে না। তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস, এর আগে আপনারা জানেন চায়নাতে গিয়ে তারা বক্তব্য দিয়ে এসেছিল। তিনি বলেছিলেন যে ওই 7 সিস্টার্স, ভারতের 7 সিস্টার্স আছে, এটা নাকি ল্যান্ডলকড। হাউ ইজ ইট ল্যান্ডলকড? আপনি কি বলবেন যে সিলেট ল্যান্ডলকড? আপনি কি বলবেন যে এই চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম হিল ট্র্যাক্টস এগুলি ল্যান্ডলকড বা সিলকড? আপনি বলবেন এগুলি কি বাংলাদেশের মানে অংশ না? বাংলাদেশের সাথে তাদের কানেকশন নাই? রংপুর ল্যান্ডলকড? অবশ্যই না। সেই রকম 7 সিস্টার্সের সাথে ভারতের অন্যান্য রাজ্যের কানেকশন নাই? তাহলে ল্যান্ডলক কী করে হয়? এত জ্ঞানী, নোবেল প্রাইজ পাইছে, তো তিনি এটাকে ল্যান্ডলক বলেন কি করে? যাই হোক, তিনি বলেছেন যে বাংলাদেশ নাকি এই সমুদ্রের একমাত্র অভিভাবক, অথচ বঙ্গোপসাগর এটা একটা উপসাগর। বে অফ বেঙ্গল, ইটস এ বে, ইটস নট এ সি। ওকে, সি ইজ দি ইন্ডিয়ান ওশান, অলরাইট? Bay of Bengal is not a ocean, it is a bay, alright? তো এই বে হইছে ভারত মহাসাগরের একটা অংশ। ওকে, ভারত মহাসাগরের অংশ হইছে বে অফ বেঙ্গল। সুতরাং যদি অভিভাবক বলা হয় তাহলে আপনি বাপের অভিভাবক বলবেন, তাই না? পোলারে তো কইবেন না। বঙ্গোপসাগর হইছে একটা পোলা, ভারত মহাসাগর হইছে বাবা বা ঠাকুর দাদা। তাহলে কিন্তু তিনি বললেন যে এটা অভিভাবক। তো এইটারও জবাব কিন্তু ভারত সরকার খুব খুব ভদ্রভাবে দিয়েছে। তিনি সেখানে ভারতের যেই পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর, তিনি বলেছেন যে সেখানে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বা বিমস্টেক, এই যেটা থাইল্যান্ডে হয়েছিল কিছুদিন আগে সম্মেলনটা, সেইখানে জয়শঙ্কর বলেছিলেন যে যে ভারতের কৌশলগত ভূমিকা সেখানে তুলে ধরেছেন তিনি। এবং তিনি বলেছেন যে বিমস্টেক সদস্যগুলির সঙ্গে ভারতের 6500 কিলোমিটার উপকূলের সংযোগ রয়েছে। তিনি বলেন বঙ্গোপসাগরে আমাদের এই যে বঙ্গোপসাগরের গার্ডিয়ান ইউনূস বলেছেন, সেই বঙ্গোপসাগরে আমাদের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে, সেটি প্রায় 6500 কিলোমিটার। ভারত কেবল 5টি বিমস্টেক সদস্যের সঙ্গেই সীমানা ভাগ করে না, তাদের বেশিরভাগকেও সংযুক্ত করে।
এমনকি আসিয়ানের মধ্যে সংযোগের একটি বড় অংশও প্রদান করে ভারত। তো এই যে এই সংযোগের কথা বলা হচ্ছে, ভারত দেশটার দিকে, ম্যাপের দিকে যদি আপনারা তাকান, বেসিকলি চারিদিকে সমুদ্র, মানে যদি ওই পাকিস্তান আর ওইদিকে তিন দিকে, ভারতের তিন দিকে সমুদ্র বেষ্টিত, তাহলে কেমনে ভারত ল্যান্ডলক হয়ে গেল চিন্তা করে নেবার। তো যাই হোক, এগুলি এই কথাবার্তা কিন্তু এগুলি রীতিমতোই হচ্ছে। এর আগে আমরা দেখেছি মাহফুজ আলমও একবার না দুইবার নয়, একদম পুরা অখণ্ড বাংলাদেশ, বৃহত্তর বাংলাদেশের একটা ম্যাপও তিনি দিয়ে দিয়েছিলেন, মানে বড় করে। সেই ম্যাপটা আবার 2 ঘন্টা পরে উধাও হয়ে গেছে। হ্যাঁ, যে সরকার থেকে এটার ব্যাখ্যা এসেছে, এটা তার ব্যক্তিগত, অথচ ব্যক্তিগত এই বেটা কিন্তু এখনো সরকার এই বৈশা রয়েছে। তো তারপরে আমরা দেখেছি মাহফুজ আলমের স্ট্যাটাস বিজয় এসেছে, তবে সামগ্রিক নয়, মুক্তি এখনো বহুত দূর, এই শিরোনামে। তারপরে তিনি লিখেছেন, হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এই অঞ্চলের সভ্যতা ও সংস্কৃতির যে গড়ন, যা আদতে উত্তর ভারতের চাইতে আলাদা, মুসলিম হিন্দু নির্বিশেষে সেই সভ্যতা ও সংস্কৃতির পূর্ণ বিকাশ ও হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জনপদ পুনরুদ্ধার ব্যতীত পোকায় খাওয়া পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ দিয়ে আমরা মুক্তিকে ছুঁতে পারবো না। তার মানে হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জনপদকে পুনরুদ্ধার না করা পর্যন্ত বাংলাদেশ কি মুক্তির স্বাদ পাবে না। চিন্তা করছেন তাদের মেন্টাল কি অবস্থা, যে হিমালয় থেকে, নেপাল থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এই জনপদ, এটা বাংলাদেশের নিতে হবে। তাহলে এটা যদি ভারত বলে, ভারত তো অখণ্ড ভারতের, আপনারা জানেন, ভারতবর্ষ। তাহলে ভারত যদি বলে যে আমরা মুক্তির স্বাদ হবে না, আমরা ভারতবর্ষ, অখণ্ড ভারত না হওয়া পর্যন্ত, সেই হিন্দুকোষ থেকে একদম বঙ্গোপসাগর পর্যন্ত, আফগানিস্তান থেকে শুরু করে যা আছে, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, এইগুলি না নেওয়া পর্যন্ত আমাদের বিজয় আসতেছে না। এবং তিনি বলেছেন, তাই আমরা বলছি যে নতুন ভূগোল ও বন্দোবস্ত লাগবে। নতুন ভূগোল তিনি করে পালাইব। এই মাহফুজ আলমরা এগুলি বলে কেন? তিনি বলেছেন একটা খণ্ডিত ভূমি, একটা জন্ম দাগ নেওয়া রাষ্ট্র দিয়ে হয় না। সে ভূমি ও রাষ্ট্রের সভ্যতাগত আকাঙ্ক্ষা ও রূপান্তর আর সাংস্কৃতিক হ্যাজিমনি লাগে, নইলে 71 আর 24-এর বয়ান ও স্লোগান কেবল মিছে চিৎকার হয়ে পড়ে রইবে। চিন্তা করছেন, তার মানে এখানে একটা এই খণ্ডিত ভূমি দেওয়া হবে না, একটা বিশাল ভূখণ্ড লাগবে, এবং সেখানে সংস্কৃতির একটা হেজিমনি লাগবে। যেমন অবশ্যই তারা হিন্দি সংস্কৃতির ওপর বা এই যে বলিউড মুভির ওপর, মানে তাদের যে সাংস্কৃতিক স্ট্রেংথটা আছে, এটাতে তারা তারা জালাসি ফিল করে। পৃথিবীর অনেক দেশ আছে হলিউডকে জালাস ফিল করে, যে আমেরিকার আধিপত্যবাদটা শুরু হয় কালচারাল হেজেমনির মাধ্যমে। এই নেতা কিন্তু এগুলি বোঝে ঠিকই, যে কিভাবে, তার মানে তো তোমাদের তো কালচার নাই, তোমাদের কালচার যা ছিল এটাকে ধ্বংস করতে, এখন তোমরা কি সেই মরুভূমির কালচারাই না তোমাদের কালচারাল হেজেমনি তৈরি করবা? এটা কি সম্ভব? এর মধ্যে তো শুনেছি নাকি বাংলাদেশ কিভাবে হবে। কয়েকদিন আগে এই যে কি বলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, তিনি জেনারেল জাহাঙ্গীর আলম, তিনি বক্তব্য দিয়েছেন যে এই আরাকান আর্মির লোকজন নাকি বাংলাদেশে ঢুকে পড়েছে অলরেডি, তারা নাকি এখানে বিয়ে শাদী বাচ্চা টাচ্চা পয়দাও করতেছে। করিডোর দেওয়ার আগে কিন্তু করিডোর হয়ে গেছে, আর রোহিঙ্গারা তো গাইরেই বইছে বাংলাদেশে, তারা একদম সেই বাসাঞ্চরে এসে হাজির হয়েছে। আস্তে আস্তে এখন পাসপোর্ট নিয়ে নাকি সৌদি আরব, বিভিন্ন দেশে বিদেশে ঘুরতে, আমেরিকা তো চলে আসছে। এবং তার কথায়, এই স্বরাষ্ট্র উপদেষ্টার কথায় তো বোঝা যাচ্ছে যে আরাকান আর্মিরা এখন বাংলাদেশের দুলাভাই হয়ে গেছে।
তো এই আরাকান আর্মি, রোহিঙ্গা এদেরকে দুলাবাই বানাইয়া তুমি বাংলাদেশের কালচারাল হেজিমনি কায়েম করবা সারা এই অঞ্চলে, হিমালয় থেকে বঙ্গোপসাগরে, এগুলি উদ্ভট কথাবার্তার অর্থ কী? এগুলি শুধুই গিট্টু পাকানো। এই গিট্টু না পাকাইতে চাইলে এগুলি বলতো না। তা যাই হোক, এটার রিপল ইফেক্ট কিন্তু শুরু হয়ে গেছে। আমরা শুনতে পাচ্ছি যে বাংলাদেশ সফরে নাও আসতে পারে ভারতের ক্রিকেট টিম। আইসিসির এফটিপির সূচি অনুযায়ী আগামী আগস্ট মাসে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ আসার কথা, মানে বাংলাদেশে ভারত আসার কথা। কিন্তু সমান 3 ম্যাচের ওয়ানডে ও টি20 সিরিজটি ঘিরে এখনই অনিশ্চয়তা শুরু হয়েছে, যদিও সিরিজ শুরু হতে এখনও 3 মাসের বেশি সময় বাকি। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে বাংলাদেশ সফরে ভারত নাও আসতে পারে। সিরিজটি নিয়ে অনিশ্চয়তার কারণ হিসাবে ভারতীয় সংবাদ মাধ্যমটি বাংলাদেশের এক সাবেক সামরিক কর্তার মন্তব্যকে সামনে এনেছে। তার এমন মন্তব্য ক্রিকেট সূচির উপর প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছে গণমাধ্যম। ওই যে ফজলুর রহমানের যেই স্ট্যাটাসটা বলেছিল, ভারত যদি পাকিস্তান আক্রমণ করে তাহলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য দখল করা, প্রয়োজনে চীনের সঙ্গে যৌথ সামরিক প্রক্রিয়া নিয়ে পরামর্শ করা। তার মানে এই যে এই বক্তব্যটা, 7 রাজ্য দখল করা, চীনের সহযোগিতা নেওয়া, এইটার সাথে ওই যে খণ্ডিত বাংলাদেশ না, ওই মাহফুজ আলমের, আমরা হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত একটা অখণ্ড, একটা বিশাল ভূখণ্ড চাচ্ছি, এটা কি মেল হচ্ছে না? সুতরাং এই গোয়াগুলো সব এক জায়গায় আছে, তারপরে গেট্টু পাকাইয়া যখনই তারা সুবিধা করতে না পারে তখনই বলে যে এটা তার ব্যক্তিগত মন্তব্য, কিন্তু কথার ধরনগুলি কিন্তু প্রত্যেকেরই একই। সুতরাং এই যে গিট্টো যে বাংলাদেশ সরকার লাগাচ্ছে বা লাগাতে দিচ্ছে, এটা কি ডেলিভারেট না? হ্যাঁ, অনেক সময় ওই যে চুলকাইতে কিন্তু সেখানে প্রবলেম হয়ে যাবে। তো সেই চুলকানের জবাব, মানে ভারত হয়তো বাংলাদেশকে সেইভাবে পাত্তা দিচ্ছে না, বিকজ বাংলাদেশে তো তাদের ওই হাতাহাতি মল্লযুদ্ধ, অস্ত্রযুদ্ধ করার দরকার নাই, বোতামের যুদ্ধ করলেই তো হয়ে যায়। সো এইটা হয়তো এইভাবে তারা দেখতেছে বিষয়টা। কিন্তু কতদিন একটা ধৈর্য ধরবে? পাশে একটা পরাশক্তি আছে, তো এই খোঁচানিটা যদি বন্ধ না করে ইউনিস, আমি জানি না হোয়াট ইজ হিজ প্ল্যান, বাট হি ইজ ডেলিবারেটলি ট্রাইং টু ডু সামথিং হিয়ার। তো দর্শক, এই পর্যন্তই, ভালো থাকবেন, নমস্কার।